এদিকে আবার শেখ হাসিনা দেশে ফেরা নিশ্চিত। দেশে ফিরতে কেটেছেন বিমানের টিকিট, নিয়েছেন ট্রাভেল পাস। শুধু শেখ হাসিনাই নয়, পলাতক সকল নেতাকর্মীরাও ফিরবেন একই বিমানে। হঠাৎ করেই কাঁপুনি ধরেছে বিএনপি সরকারের ক্ষমতায়। দেশে ফিরবেন আর ফিরেই আদালতে আত্মসমর্পণ করবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি শুধু একাই নন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের নিয়েও বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এদিকে দেশে ফিরতে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে কেটে ফেলেছেন বিমানের টিকিট, আবেদন করেছেন ট্রাভেল পাসের জন্য। ডিসেম্বরের 1 তারিখের ভিতরে শুধু তিনি নয়, পলাতক সকল নেতাকর্মীদের একসাথে নিয়েই তিনি দেশে আসবেন। যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ঘোষণা দিয়েছেন। রয়টার্সে যেই সংবাদটি এসেছে যে তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন। এবং আমি দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন যে ফেসবুক পেজ আছে সেখানে লেখালেখি হচ্ছে যে আর্জেন্টিনার চেয়েও বেটার কামব্যাক হবে আওয়ামী লীগের। আবার প্রথম আলোতেই গতকাল বা তার আগের দিন একটি কলাম পড়ছিলাম যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তোবা সংবাদটি শুনেছেন। ডিসেম্বরের ভিতরই বা ডিসেম্বরের 1 তারিখে শেখ হাসিনা সহ পলাতক সকল নেতাকর্মীরা বাংলাদেশে ফিরবে। দর্শক, ঠিক শেখ হাসিনার এমন ঘোষণা দেওয়ার পরে, এমন ঘোষণা বাংলাদেশের নেতাকর্মীরা শোনার পরে তাদের কিন্তু প্যান্ট ভিজে গেছে। বিএনপির ক্ষমতার গদিতে থরথর করে কাঁপন ধরেছে। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরবে এবং বিচারের সম্মুখীন হবে। বাংলাদেশের কোনো সাহসী নেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে, এমনই তিনি ঘোষণা দিয়েছে। দর্শক, এবার তিনার দেশে ফেরার কথাটা নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। সে বিষয়ে দেখব। পাশাপাশি নাহিদ ইসলাম শেখ হাসিনাকে কিছু হুঁশিয়ারি দিয়েছে যে বাংলাদেশে আসুন, ফাঁসির দড়ি রেডি আছে। আসলে এটা ফাঁকা আওয়াজ নাকি শেখ হাসিনারটা ফাঁকা আওয়াজ, আপনারা একটু জানাবেন। আমি বলতে পারি যে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে নিয়ে বাংলাদেশে কোনো মহিলার এমন সাজা কার্যকর করা হয়নি। তো সামনেও কার্যকর করা হবে কিনা এটা সন্দেহ। আপনার কি মনে হয়? দর্শক, এখন আপনারা কিভাবে দেখছেন শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা? আসলেই কি তিনি ফিরে আসবেন? আপনার কি মনে হয়? তবে এবার যেটা তিনি করেছেন, বিশ্বের 1 নম্বর বা সবথেকে বড় সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে তিনি স্পষ্টই বলেছেন, টিকিট কাটা রেডি, ট্রাভেল পাসের জন্য আবেদন করে রেখেছি। দর্শক, এবার ফাঁকা আওয়াজ নয়, এবার বাস্তবেই তিনি বাংলাদেশে ফিরতে চাচ্ছেন। কারণ ইন্ডিয়াতে তিনাকে দাসীর মতো রাখা হয়েছে। তিনি চান না সেখানে সম্মানহীনভাবে বেঁচে থাকতে, বাংলাদেশে এসে সম্মান নিয়ে তিনি মরতে চান। তিনি বলেছেন। কথা বাড়াচ্ছি না, একটা লাইক দিয়ে এ বিষয়ে আপনাদের মতামত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আমরা বিস্তারিত দেখে আসি শেখ হাসিনা কবে ফিরবেন এবং কিভাবে ফিরবেন এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কি বলেছে। লাস্টে দেখব নাহিদ ইসলাম কি বলেছে। তো দর্শক, চলুন ধৈর্য নিয়ে সময় নিয়ে দেখতে থাকি। ডিসেম্বরে দেশে ফিরবেন আর ফিরেই আদালতে আত্মসমর্পণ করবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি শুধু একাই নন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের নিয়েও বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। রয়টার্সের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত প্রায় 1 ঘন্টার টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা হয়েছে, অনেকে আত্মগোপনে আছেন। তাই তিনি তাদের উদ্দেশ্যে বলেছেন, আমি দেশে ফিরছি, তোমরাও এসো। হয়তো খেয়াল করেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ঘোষণা দিয়েছেন। রয়টার্সে যেই সংবাদটি এসেছে যে তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন। এবং আমি দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন যে ফেসবুক পেজ আছে সেখানে লেখালেখি হচ্ছে যে আর্জেন্টিনার চেয়েও বেটার কামব্যাক হবে আওয়ামী লীগের। আবার প্রথম আলোতেই গতকাল বা তার আগের দিন একটি কলাম পড়ছিলাম যে শিরোনামটি এরকম, দেশে ঢুকতে এত অস্থির হলে তিনি পালালেন কেন। আপনার কি মনে হয়, যেহেতু আপনি অনেকদিন শেখ হাসিনাকে দেখেছেন কাছ থেকে, আপনার কি মনে হয় যে তিনি আসবে দেশে ডিসেম্বরে এবং এসে আত্মসমর্পণ করবে তার নেতাকর্মীদের নিয়ে? এই ঘোষণাকেই বা কীভাবে দেখছেন? দেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই, এই কথাটা বলা হয়। আমি যতটুকু বুঝি আওয়ামী লীগকে জানি এবং চিনি, কারণ আমি প্রায় 35 বছর ছাত্রলীগ আওয়ামী লীগ করছি, 35 ইয়ার্স। এবং শেখ হাসিনাকে দেখছি 1981 সনের 17ই মে থেকে ধরে 96 সন পর্যন্ত। এইটাও কম সময় না। আর আমি তার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম 11 বছর, এক্সিকিউটিভ কমিটি। আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার হওয়া বড় কঠিন, কারণ মাত্র 61 জনের কমিটি আওয়ামী লীগের।
এখন হয়েছে 71 জন। আমি যখন হয়েছিলাম তখন 61 জনের কমিটি ছিল। এমপি হওয়ার চেয়ে সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার হওয়া কঠিন। আমি মেম্বার ছিলাম 11 বছর ওনার সঙ্গে। কাজে আমি যতটুকু দেখেছি বুঝেছি পলিটিক্যাল কথা কখন কে কীভাবে বলবে এটা তার ব্যাপার, এটা তার স্ট্র্যাটেজির ব্যাপার, কৌশলের ব্যাপার। কিন্তু দেশ যদি এই প্রেক্ষাপটে থাকে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি দেশ ভালোভাবে চলে, এইভাবেও যদি চলে যেমন চলছে, তা তো আমার মনে হয় না শেখ হাসিনা এখানে আসতে পারবেন। প্রেক্ষাপট পরিবর্তন হওয়া ছাড়া ব্যক্তিগতভাবে উনি এসে হাজিরা দিবেন বা হাজির হবেন তার লোকজন নিয়ে ইন্ডিয়া থেকে, এটা আমার বিশ্বাসের মধ্যে আসে না। এরকম দেশ থাকলে এটা আমাকে অনেকে অনেক কিছু, কিন্তু আমি জানি এটা আমার বিশ্বাসের মধ্যে। তো প্রেক্ষাপট ভিন্ন হবে কিনা এটা তো তারা হয়তো বা কি মনে করছে, কিন্তু আমার মনে হয় না প্রেক্ষাপটের চেয়ে খুব বেশি ভিন্ন হবে। কিন্তু উনি তো বলছেন যে আমি জানি আমার নামে মৃত্যুর পরোয়ানা আছে, আমাকে আসলে হত্যা করা হতে পারে, তারপরে আমি দেশে ফিরবো, কারণ দেশের মানুষই বিচার করবে বা দেশের মানুষ বুঝবে আমি ঠিক করেছি না ভুল করেছি, আত্মসমর্পণ করবে আদালতের কাছে এবং আদালত যে প্রহসনমূলক বিচার কার্য চালাচ্ছে সেটি প্রমাণ করবে, এমন সব কথাবার্তা বলছেন। ওনার এই কথা যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী এবারের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছে তাদের প্রথম বাজেটে রংপুর বিভাগের প্রতি সুদৃষ্টি সুনজর দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম এবারের বাজেটেও বাজেট বৈষম্য করা হয়েছে রংপুর বিভাগের সাথে। এবং রংপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এই রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের এমপিদের হওয়ার কারণে সেখানে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। রংপুরে কোনো বড় উন্নয়ন প্রজেক্ট রাখা হয় নাই। উন্নয়ন বরাদ্দে এত কোটি কোটি টাকা রাখা হয়েছে, রংপুরে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয় নাই। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। গোপালগঞ্জ প্রতিস্থাপিত হয়েছে বগুড়ার শিবগঞ্জ, কিন্তু যারা প্রকৃত বৈষম্যের শিকার এই রংপুরবাসী দীর্ঘ সময় ধরে, তারা কোনো বরাদ্দ পাচ্ছে না। সরকারি দলের এমপিরা যেই বরাদ্দ পায়, বিরোধী দলের এমপিরা তার 3 ভাগের 1 ভাগও পাচ্ছে না। আমরা সংসদে বলেছি, যদি বিরোধী দলের এমপির সাথে আপনার কোনো শত্রুতা থাকে, আমরা সমালোচনা করি বলে দেখি যদি কোনো শত্রুতা তৈরি হয়, আপনারা আমাদের বেতন বন্ধ করুন, কিন্তু জনগণের হক, জনগণের অধিকার, সেটাকে বঞ্চিত করার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এবারের বাজেটে যে উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে রংপুরে যাতে তার থেকে বিশেষ বরাদ্দ রাখা হয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন। বিরোধী দলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে হয়তো কিছু বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। ফলে দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে, অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। প্রিয় রংপুরবাসী, আজকে আমরা এসেছি এই রংপুরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে যে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে, সেটার জন্য আমরা আজকে রংপুর থেকে পুরো বাংলাদেশের জনগণ সকলেই চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য দোয়া করব। এবং সরকারের স্থানীয় প্রশাসনে অবহেলার কারণে আজকে অনেক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেখানে তারা দলীয় প্রশাসক নিয়োগ করেছে চট্টগ্রাম মহানগরে, কিন্তু সেই চট্টগ্রাম মহানগর জলাবদ্ধতা হয়ে গিয়েছে, তারা কোনো ধরনের সময়োপযোগী ব্যবস্থা নিতে পারে নাই। প্রিয় রংপুরবাসী, আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য এখানে এসেছি। এই রংপুর থেকে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিল, গণ অভ্যুত্থানের সিপাহসালার ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। এইখানে আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, অভিজ্ঞ আছেন, তারা ভালো বলতে পারবেন। 90-এর গণ অভ্যুত্থানের পরে সকলের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল। তার ফলাফল কি হয়েছিল? বিগত 16 বছর
বিএনপিকে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই রাজপথে ধুকে ধুকে নির্যাতিত হতে হয়েছিল। আজকে বিএনপি যেই গণভোটের কারণে, যেই সংস্কারের কারণে, যেই জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, তার সাথেই বিএনপি প্রতারণা করছে। গণভোটের সাথে প্রতারণা করেছে, বিএনপি 31 দফার সাথে প্রতারণা করেছে, বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করেছে, বিএনপি গণতন্ত্রের সাথে প্রতারণা করেছে। প্রিয় রংপুরবাসী, আমরা দেখছি সারা বাংলাদেশে বিদ্যুৎ নাই। বাংলাদেশে গ্রামে গঞ্জে আবার মানুষকে বাধ্য হয়েছে মানুষ হারিকেন জ্বালাতে। এই সরকার আগেও হারিকেন দিয়েছে, এই বিগত সময়ে এই বিএনপি সরকার এবারও বাংলাদেশের মানুষের কাছে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বিদ্যুৎ দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না। এই বাজেটে কোনো ধরনের অর্থনৈতিক সংস্কার রূপরেখা রাখা হয় নাই। ব্যাংকগুলো কিভাবে ঠিক হবে, দেশের টাকা কিভাবে ফেরত আসবে, কোনো ধরনের সুপরিকল্পনা এই সরকারের নাই। ফলে আমরা বলবো, আপনি এভাবে দেশ চালাতে পারবেন না। দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছেন, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন, সংস্কার দিতে ব্যর্থ হয়েছেন। যদি দেশ পরিচালনা সঠিকভাবে করতে হয়, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে অর্থনৈতিক সংস্কার করতে হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এবং যেই সীমান্তে পুশিন হচ্ছে সেই সীমান্তের পুশিন প্রতিরোধ করতে হবে, সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে। যদি সীমান্ত হত্যা প্রতিরোধ করতে না পারেন, যদি পুশিন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদেরকে দেশপ্রেমিক দেখাবেন, অথচ সীমান্ত হত্যা রোধ করতে পারবেন না, পুশিন রোধ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে তাহলে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। প্রিয় রংপুরবাসী, আমরা ঐক্যবদ্ধ আছি। আপনাদের উদ্দেশ্যে এটাই আহ্বান, সংসদ এবং সংসদের বাইরে ঝড় বৃষ্টিরও যত প্রতিকূলতা থাকুক, গণভোটের রায় বাস্তবায়নের জন্য, সংস্কার বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকবো। আবু সাঈদ আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, শহীদ মুগ্ধ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, শহীদ ওয়াসিম আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের ভাই ওসমান হাদি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, এই দেশকে সংস্কার করা, এই দেশের আজাদী এবং সার্বভৌমত্ব রক্ষা করা। প্রিয় রংপুরবাসী, পরিশেষে একটি কথা বলে যেতে চাই। আমরা গতকাল শুনতে পেলাম একটা সাক্ষাৎকারে যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভালো বলতে পারবেন, বাংলার 800 বছরের ইতিহাসে লক্ষণ সেনের পরে তিনি প্রথম শাসক, দ্বিতীয় শাসক যিনি বাংলাদেশ থেকে কাপুরুষিতভাবে পলাইতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ থেকে যে পালিয়ে যায় সে আর বাংলাদেশে কখনো ফেরত আসে না। পাকিস্তানিরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল, ইংরেজরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল এই দেশের মাটি থেকে। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যত অসম্মানজনকভাবে, কাপুরুষিতভাবে এই দেশ থেকে, এই দেশের জনগণ ছেড়ে, তাদের নিজের নেতাকর্মীকে ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, ভারতের কোলে আশ্রয় দিয়েছে, তিনি আর এই দেশে আসার সৎ সাহস কখনোই রাখবে না। ফলে শেখ হাসিনা আসবে কি আসবে না, এটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। দিল্লিকে স্ট্রং ভাবে মেসেজ দিতে হবে এই সরকারের, শেখ হাসিনা সেখানে বসে। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে এবং শুনে বুঝেছেন যে কাহিনীটা কি। তো বেশি কথা বাড়াচ্ছি না, এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, থাকার জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। দর্শক, পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, শুধু সাবস্ক্রাইব করলে ভিডিও সময় মতো পাবেন না, তো পাশে রাখা বেল আইকনটিও বাজাতে হবে আপনাদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিও পেতে কী করতে হবে তা তো আমি আগেই বলেছি। এবার একটু সামাজিক কাজ করুন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।